শহরে একের পর এক ডেড বডি পাওয়া যাচ্ছে, যাদেরকে মারার পর মুখের চামড়া কেটে স্মাইল ইমোজি এঁকে দিয়েছে কিলার। সেই সিরিয়াল কিলারকে পুলিশ ক্রসফায়ারে কিল করে ফেলে। কিন্তু এবার সেই 5 বছর পরে সেইভাবেই একের পর এক ডেড বডি পাওয়া যাচ্ছে, মুখে স্মাইল ইমোজির মতো করে চামড়া কাটা। কিলার বেঁচে থাকলে পুলিশ কাকে ক্রসফায়ার করেছিল? পুলিশ ক্রসফায়ার করে কিলারকে মেরে ফেললে কেই বা এভাবে কিল করছে? এসব প্রশ্নের উত্তর পেতে আপনাকে দেখতে হবে পুরো ভিডিওটি। হ্যালো অডিয়েন্স, আমি এমএসএস আজকে এক্সপ্লেন করতে যাচ্ছি দ্য স্মাইল ম্যান মুভি। এখন কথা না বাড়িয়ে যাওয়া যাক আমাদের মূল ভিডিওতে। সিনেমাটি শুরু হয় একটি ছোট্ট মেয়ে এবং একটি কার অ্যাক্সিডেন্টকে দেখিয়ে। তারপর সিনটি 5 বছর পরে চিদম্বরম নামে এক পুলিশ অফিসারকে দেখায়, যে এখন অ্যালজাইমার রোগের পেশেন্ট, আর সে এখন পুলিশের থেকে অলরেডি রিটায়ার নিয়ে নিয়েছে। চিদম্বরম এক লেডি ডক্টর এসে তার মেডিকেল রিপোর্ট দেখে আর তাকে বলে তার কাছে 1 বছর সময় আছে, আর তারপরে চিদম্বরম নাকি তার অ্যালজাইমার রোগের জন্য সব স্মৃতি পুরোপুরিভাবে ভুলে যাবে। এরকম কথা শুনে চিদম্বরম একটু মন খারাপ করে। এতে লেডি ডক্টর তাকে অ্যাডভাইস দিয়ে বলে চিদম্বরম আজ থেকে যাই কিছু অ্যাক্টিভিটি করবে সে যেন সেটাকে রেকর্ড করে রাখে। এদিকে চিদম্বরম নিজের পুলিশ ক্যারিয়ারে যেসব ক্রিমিনালদের পাকড়াও করার জন্য যা যা ডিল করেছিল সবকিছু একটি জায়গায় লিখে রাখে। আসলে সে পুলিশ ক্যারিয়ারের এক সিরিয়াল কিলারে উদয় হয়েছিল, যে নাকি মানুষকে মেরে তার টুটের চামড়া কেটে যেত এবং দেখে মনে হতো ভিকটিম দাঁত বের করে হাসছে। এরকম মারার প্যাটার্ন দেখে সবাই কিলারকে নাম দিয়েছিল দ্য স্মাইল ম্যান। কিন্তু চিদম্বরম এই সিরিয়াল কিলারকে অনেক চেষ্টা করে ধরতে পারেনি। কিছুদিন পর চিদম্বরম তার ক্যারিয়ারের সব পুলিশ রিপোর্টগুলো বায়োগ্রাফি আকারে প্রকাশ করে। এই বইয়ে সবাই প্রশংসা করছিল এবং বইয়ের লাস্ট পেজে দ্য স্মাইল ম্যান নামে একটি চ্যাপ্টার ফাঁকা ছিল। এ ব্যাপারে জিজ্ঞাসা করলে চিদম্বরম একটু নার্ভাস হয়ে যায়, কেননা দ্য স্মাইল ম্যান নামে সেই কিলারকে খুঁজেই পায়নি। কিছুক্ষণ পর একটা নিউ পুলিশ অফিসার চিদম্বরমের সাথে পরিচয় হয়, আর সে বলে সে নাকি ব্যাংক এসেছিলেন। আসলে ব্যাংক ছিল চিদম্বরমের কলিগ, তারা দুজন একসাথেই কাজ করত। তারপর অরবিন্দ চিদম্বরমকে বাড়িতে ড্রপ করতে যায়। রাস্তায় যেতে যেতে অরবিন্দ বলে তার বাবা ব্যাংক নাকি সেই সিরিয়াল কিলারের খুঁজে নিখোঁজ হয়ে গেছে। অরবিন্দ জানে না তার বাবা এখনো বেঁচে আছে নাকি মারা গেছে। চিদম্বরমকে বাড়ি চলে আসে এবং চিদম্বরম অরবিন্দকে বাই বলে নিজের বাড়ির দিকে চলে যায়। সেই প্রথমে চিদম্বরম তার বাড়ির চাবিটা খুঁজে পায় না, কিন্তু একটু ভাবতেই তার চারা গাছের থেকে তার চাবিটা খুঁজে পায়। তারপর সে নিজের একটা রেকর্ডার আজকের দিনের সবকিছু রেকর্ড করে। এদিকে অরবিন্দ ট্রান্সফার হয়ে নিউ ডিপার্টমেন্টে জয়েন করে, আর গণপতি নামে এক সিনিয়র তার জার্নির জন্য অনেক শুভেচ্ছা জানায়। এরপর দিন চিদম্বরম লুকিয়ে একটা পুলিশ ক্লার্কের বাড়িতে যায়, যার নাম বেরিয়া। বেরিয়া চিদম্বরমকে দেখে খুব খুশি হয়। এরপর চিদম্বরম বেরিয়াকে কিছু টাকা দিয়ে তার জন্য একটা কাজ করতে বলে। চিদম্বরম তার ক্যারিয়ারে এমন কিছু ক্রিমিনালদের ডিটেলস এর ফাইল দিতে বলে, যারা খুব সিরিয়াস ক্রাইম করার পরেও টাকা ও পলিটিক্যাল পাওয়ারের জন্য বেরিয়ে গিয়েছিল। একথা শুনে বেরিয়া টোটাল 4 জনের ফাইল দেয়। তারপর চিদম্বরম 4 জনের ডিটেলস বের করতে এবং জানতে পারে প্রথম ক্রিমিনালের নাম হলো বিনোদ ভান্ডারী, যে কিনা একজন চিট ফান্ডে গোলা করে অনেক টাকা মেরে দিয়েছে। দ্বিতীয় ক্রিমিনালের নাম রবিচন্দ্রন, যে কিনা নিজের মেয়েকে রেপ করে এবং খুন করে পুলিশকে ঘুষ খাইয়ে সেই কেসটা ক্লোজ করে দিয়েছে। তারপর তৃতীয় ক্রিমিনাল হলো সেলভাডার, যে কিনা নকল মদের ব্যবসা করে আর নকল মদ খেয়ে নাকি অনেকজন মারাও গিয়েছে। তারপর 4 নম্বর যে ক্রিমিনাল হলো তা হলো শাক্তিবেল, যে একটি স্কুলের হেডমাস্টার। সে অনেক কিশোরী মেয়েদেরকে টিউশন পড়াতো, তার নাম করে রেপ এবং মলেস্ট করছে। এখন চিদম্বরম 4 জন ক্রিমিনালদের এক এক করে চালাকির সাথে দেখা করে। তারপর একটা রাতে প্রিন্সিপাল শক্তিবেলকে একটা সাদা গাড়ি ফলো করতে শুরু করে এবং তাকে কিডন্যাপ করে তার গাড়িতে করে নিয়ে যায়। এবং তার পরদিন সেই প্রিন্সিপালের টুট কাটা অবস্থায় মরে পড়ে থাকতে দেখা যায়। যাকে দেখে পুলিশ খুব অবাক হয়, কেননা আজ থেকে 5 বছর আগে সেম টুট কাটা প্যাটার্ন অনেকগুলো খুন হয়েছে, আর পুলিশের মতে খুনিকে তারা 5 বছর আগে এনকাউন্টারে মেরে ফেলেছিল। এখন অরবিন্দ কেসটা লিড করে, আর তার মনে পড়ে কিলার কোথাও মার্ডার করে তারপর তার লাশটাকে এখানে পাবলিকে রেখে গিয়েছে। এরকম অদ্ভুত প্যাটার্নে খুনগুলো আবার শুরু হয়ে দেখে অরবিন্দ বুঝে যায় আসল খুনি এখনো বেঁচে আছে। কিন্তু সেই সিনিয়র গণপতি পুলিশটা বলে অরবিন্দের বাবাই নাকি 5 বছর আগে খুনিকে এনকাউন্টার করেছিল। সো গণপতি এবারের কেসের ব্যাপারে ডিটেলস ইন্টিগ্রেট করার জন্য চিদম্বরমের হেল্প নিতে বলে। তো অরবিন্দ এই কেসটা সলভ করার জন্য চিদম্বরমকে ফোন করে। চিদম্বরমের হেলথ ডক্টর প্রবলেমের জন্য তাকে কেসটা নিতে মানা করে, কিন্তু চিদম্বরম বলে 5টি খুনিকে সে এখন পর্যন্ত ধরতে পারেনি, তার গিল্টের মধ্যে এখনও আছে, তবে এবার ধরবেই। তো চিদম্বরম সিরিয়াল কিলারকে ধরার জন্য অরবিন্দের সাথে সাহায্যে হাত বাড়িয়ে দেয়। এবং পরের দিন চিদম্বরম পুলিশ স্টেশনে গিয়ে কেসের নিয়ে ডিটেলসগুলো বাকি সবার থেকে শোনে, পাশাপাশি তার রেকর্ড করতে থাকে। এরপর রাতে বেরিয়া বলে
যে 4জন ক্রিমিনালকে তারা ফলো করছিল, কুনি নাকি তাদের একজনকে মেরে ফেলেছে। এতে বেরিয়ার খুব ভয় হতে থাকে, কিন্তু চিদম্বরম তাকে সান্ত্বনা দিয়ে বলে বাকি 3জন ক্রিমিনালকে সাবধানে ফলো করতে বলে। এরপর চিদম্বরম সেই ডাস্টবিনে গিয়ে আশেপাশে ভালোভাবে খুঁজতে থাকে। একটু পরে একটা ভিখারিকে দেখতে পায়। চিদম্বরম তাকে গতকাল এসেছিলেন কিনা জিজ্ঞাসা করতে ভিখারি বলে গতকাল তাকে নাকি একটা লোক বিরিয়ানির প্যাকেট দিয়েছিল। তবে ভিখারি এটা বলে লোকটার মুখ ঠিক করেও দেখতে পায়নি। এই শুনে চিদম্বরম বুঝে যায় উনি গতকালকে খুব চালাকির সাথে ডাস্টবিনের লাশটা রেখে গেছে। তারপর চিদম্বরম অরবিন্দকে বলে এটা সেম 5 বছর আগেকার সিরিয়াল কিলারের, কেননা 5 বছর আগে অরবিন্দের বাবা এই সিরিয়াল কিলারকে এনকাউন্টার করেছিল। অরবিন্দের সন্দেহ হলেও কিন্তু সে কিছুই বলে না। অরবিন্দের মনে হয় চিদম্বরম তার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছে। এদিকে ফরেন্সিক ডক্টর চিদম্বরমকে বলেন উনি খুবই এক্সপার্ট। কেউ এত নিখুঁতভাবে টুটগুলো কেটে খুন করেছে, এই মার্ডারের পর সবুতগুলো এভাবে লুকিয়েছে যে স্পষ্ট বোঝা যায় এটা কোনো প্রফেশনাল কিলার। অন্যদিকে টিভিতে 5 বছর আগের সেম প্যাটার্ন মার্ডারগুলো আবার শুরু হয়েছে দেখে সবাই একটু ভয় পেয়ে যায়। এদিকে একদিন রাতের বেলা বেরিয়া ক্রিমিনালকে লুকিয়ে লুকিয়ে ফলো করছিল, কিন্তু বেরিয়াকে সেই সাদা গাড়ি ফলো করতে শুরু করে। একটু পর বেরিয়া নিজের ঘরে পৌঁছালেন। কেউ তার দরজা নক করে। বেরিয়া ভিতর থেকে জিজ্ঞাসা করলেন, দৌড় ওপার থেকে বলে সে চিদম্বরম। তার গলা শুনে বেরিয়ার একটু সন্দেহ হয় এবং বেরিয়া আবার চিদম্বরমকে ফোন করে। চিদম্বরমকে ফোন করে সে জানতে পারে চিদম্বরম তার নিজের ঘরেই আছে। এটা শুনে বেরিয়া অনেক ভয় পেয়ে যায় এবং চিদম্বরম বেরিয়াকে বলে সে যেন দরজা না খুলে ঘরে চুপচাপ বসে থাকে। এদিকে চিদম্বরম বেরিয়ার বাইরের দিকে আসতে শুরু করে, কিন্তু অ্যালজাইমার কারণে চিদম্বরম বাড়িটা কিছুক্ষণের জন্য ভুলে যায়। এদিক ওদিক খুঁজতে খুঁজতে একটু পরে সে ফাইনালি বেরিয়ার বাড়ির দিকে আসে। চিদম্বরম অন্ধকার বাড়িকে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে। চিদম্বরম ভাবে এটা মেবি অন্য কারো বাড়ি, কিন্তু পাশে যখন চিদম্বরম বেরিয়ার গাড়ির রক্ত লেগে থাকতে দেখে তখন সে তাড়াহুড়া করে আবার ঘরে ফিরে আসলে সেখানে কাউকে দেখতে পায় না। তারপর চিদম্বরম অরবিন্দকে ফোন করে আশেপাশে সকল টুল লাগাতে বলেন, পুলিশ অ্যালার্ট দিতে বলেন। তারপর পুলিশ শহরের সব গাড়িগুলোকে ভালো করে চেক করতে থাকে। অন্যদিকে চিদম্বরম একটা ফাঁকা জায়গায় চুপচাপ বসেছিল, আর তখন সে একটি সাদা গাড়িকে দেখতে পায়। বেসিক্যালি এই গাড়িটাই হলো 5 বছর আগে তার অ্যাক্সিডেন্টের দিন দেখেছিল, কিন্তু অ্যালজাইমার কারণে চিদম্বরম কিছুই মনে করতে পারছিল না। এদিকে পুলিশ ফোন করে কথা বলতে থাকে এবং নিচের দিকে দেখে একটি অটো ড্রাইভার তার গাড়ি থেকে একটি লাশ বের করে ফেলে পালাচ্ছে। তো পুলিশ অটো ড্রাইভারকে অ্যারেস্ট করে। তারা সবাই বেরিয়ার টুটকাটার লাশ বইটা উদ্ধার করে। এদিকে চিদম্বরম সেই সাদা গাড়িটাকে দাঁড় করিয়ে গাড়িটার ভেতরে কিছু সন্দেহজনক না পেয়ে গাড়িটাকে ছেড়ে দেয়, কিন্তু কি যেন আবার মনে করে গাড়িটাকে দাঁড় করানোর জন্য বলে গাড়িটা আবার না দাঁড়িয়ে পালিয়ে যায়। তো চিদম্বরম ফোন করে অরবিন্দকে সাদা গাড়িটা ধরার জন্য কথা বলে। অরবিন্দ বলে তারা সাসপেক্ট হিসাবে এক অটো ড্রাইভারকে নাকি অ্যারেস্ট করেছে, কিন্তু অটো ড্রাইভার বলে সে নাকি এই খুনটা করেনি। সে বলে তার গাড়িতে দুটো কাস্টমার উঠেছিল আর তারাই নাকি খুব চালাকির সাথে লাশটা অটোতে রেখে পালিয়েছে। তো একটু পর অটো ড্রাইভার যখন তার গাড়ি থেকে লাশটা দেখতে পায় সে ফাঁকা জায়গায় লাশটা ফেলতে গেছিল। এটা শুনে বাকি পুলিশগুলো এই অটোওয়ালা ড্রাইভারকে বিশ্বাস করে না। আবার পুলিশগুলো রাস্তার সাথে সিসিটিভি গুলো ভালোভাবে চেক করতে শুরু করে। এবার রাস্তায় একটা সিসিটিভিতে দেখা যায় অটো ড্রাইভার যখন রাস্তায় সিগন্যালে দাঁড়িয়েছিল তখন এক সাদা গাড়ি এসে অটো রিকশার পাশে এসে দাঁড়ায়। হঠাৎ সেই সাদা গাড়িটা থেকে ধোঁয়া বেরোতে শুরু করে, আর একটু পরে সাদা গাড়িটা সেখান থেকে চলে যায়। এটা দেখে এবার অরবিন্দ চিদম্বরমকে সরি বলে, কেননা পুলিশ বোঝা যায় সেই সাদা গাড়িটাই এই অটো থেকে লাশ বের করে পালিয়েছে। এদিকে আমরা কুনিকে বেরিয়ার বড়িটা নিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখি। পরের দিন অরবিন্দ কিছু পুলিশকে নিয়ে বেরিয়ার বাড়িতে যায় আর তার মেয়েকে গিয়ে ইন্টারোগেট করতে থাকে। বেরিয়ার মেয়ে ঘরে ঢুকে একটা ফাইল সমেত কিছু টাকা এনে অরবিন্দকে দেয়। তারপর বেরিয়া ফোনটা চিদম্বরমের নাম্বার দেখতে পায় আর কল ডিটেলস চেক করে জানতে পারে বেরিয়া ডেইলি চিদম্বরমের সাথে কলে কথা বলতো। আর অরবিন্দ বুঝে যায় কিছু একটা গন্ডগোল তো আছে, কেননা চিদম্বরম এই বেরিয়ার ব্যাপারে অরবিন্দকে কখনোই কিছু বলেনি। তো অরবিন্দ এবার বেরিয়ার ফাইলগুলো নিয়ে চিদম্বরমের কাছে গিয়ে এসবের ব্যাপারে জানতে চায়। আর অরবিন্দ এটাও জানতে চায় তার বাবা কি করে নিখোঁজ হয়েছে। তারপরে চিদম্বরম এবং অরবিন্দের বাবার সাথে ঘটে যাওয়া কিছু অতীতের ঘটনা বলতে থাকে। আসলে অরবিন্দের বাবা এবং চিদম্বরম একই সাথে একই ডিপার্টমেন্টে কাজ করত। অরবিন্দের বাবা ভেঙ্কটেশ ছিল ব্রিলিয়ান্ট একজন পুলিশ অফিসার, কিন্তু ভেঙ্কটেশের কাছে সেই স্মাইলম্যান সিরিয়াল কিলারের কেসটা আসে। তখন ভেঙ্কটেশ ওই সিরিয়াল কিলারকে ধরার জন্য অনেক ট্রাই করতে থাকে, কিন্তু কিছুতেই ধরতে পারছিল না। উপর থেকে আবার তাকে সেই সিরিয়াল কিলারকে ধরার জন্য চাপ দেওয়া হচ্ছিল। এদিকে একদিন একটি মহিলা
চিদম্বরমের কাছে আসে, এসে বলে তার বরকে নকল সিরিয়াল কিলার সাজিয়ে খুন করার জন্য ব্যাংকাটেশ তাকে 15 লাখ টাকা দিয়েছে। এটা শুনে এবার চিদম্বরম খুবই আপসেট হয়ে যায়। এটা তো চিদম্বরম ব্যাংকাটেশকে দোষ দিতে থাকে, কিন্তু ব্যাংকাটেশ বলে সে নিরুপায় হয়ে এরকমটা করেছে। আর এটা নিয়ে দুজনের মধ্যে সামান্য ঝগড়াও হয়। তারপর বদনামের বয়ে ব্যাংকাটেশ চিদম্বরমকে এটা কাউকে না বলতে মানা করে। একটু পরে ব্যাংকাটেশের ফোনে যেন কেউ ফোন করেছে, যা দেখে ব্যাংকাটেশ খুবই আপসেট হয়ে পড়ে। এটা দেখে চিদম্বরমের কারণ জিজ্ঞেস করলে ব্যাংকাটেশ বলে আসল সিরিয়াল কিলার নাকি তাকে ফোন করেছিল, আর সিরিয়াল কিলারটা নাকি তাকে এখনই ইমিডিয়েট দেখা করতে বলেছে। এটা শুনে চিদম্বরম তার ব্যাংকাটেশ ও সিরিয়াল কিলারের দেখা করতে যায়। তো দুজনে এবার সিরিয়াল কিলারকে ধরার জন্য একটা জঙ্গলে যায়। তারপর দুজনে গিয়ে বন্দুক হাতে এদিক ওদিক খুঁজতে থাকে। কিন্তু একটু পর ব্যাংকাটেশ চিদম্বরমকে লক্ষ্য করে একটা গুলি চালায়, কেননা ব্যাংকাটেশের মতে চিদম্বরম তার সিক্রেটটা পাবলিকলি রিভিল করে দিতে পারে। ব্যাংকাটেশকে এভাবে গুলি করতে দেখে চিদম্বরম সেলফ ডিফেন্সের জন্য চিদম্বরম ব্যাংকাটেশকে গুলি করে। এইসব কথা আরবিন জানতে পেরে সেও খুব অবাক হয়ে যায়। কিন্তু সেলফ ডিফেন্স যেহেতু চিদম্বরম গুলি চালিয়েছিল, তাই আরবিন তাকে আর কিছু বলে না। এরপর আরবিন চিদম্বরমের ব্যাপারে ইনভেস্টিগেশন করতে শুরু করে, কেননা তার বারবার মনে হচ্ছিল খুনির সাথে চিদম্বরমের কোনো না কোনো সম্পর্ক শিওর আছে। এরপর আরবিন্দ 5 বছর আগের পুলিশ ইনভেস্টিগেশন জানতে পারে কোনগুলো ভিকটিমরা নাকি সবাই চিদম্বরের আশেপাশে থাকতো, আর ভিকটিমদের মধ্যে একটা 7 বছরের বাচ্চাও ছিল, আর এই বাচ্চার মায়ের সাথে নাকি চিদম্বরমের বিয়ে হওয়ার প্ল্যান ছিল। এরপর আরবিন্দ তার সিনিয়র গানপতিকে গিয়ে বলে সে চিদম্বরম নিশ্চয়ই কিলারের সাথে জড়িত আছে, কেননা 5 বছর আগে চিদম্বরমের অ্যাক্সিডেন্টের পর কিলার সেই খুনগুলো বন্ধ করে দিয়েছিল। কিন্তু চিদম্বরম আবার যখন এই কেসটা ইনভেস্টিগেশন শুরু করে, তো কিলার আবার অ্যাক্টিভ হয়ে যায়। এসব কথা শুনে গানপতি তারও একটি চিদম্বরমকে সাসপেক্ট হিসেবে মনে হয়। পরের দিন আবার চিদম্বরম হাউস অ্যারেস্ট করা হয়, কিন্তু চিদম্বরম খুব চালাকির সাথে ঘর থেকে বেরিয়ে একটা প্রেসের সামনে গিয়ে বলে এই প্রেজেন্ট কিলার তার 5 বছর আগে কিলার দুজনেই নাকি আলাদা ভার্সন। তো প্রেসের সামনে এরকম বলার কারণ জিজ্ঞাসা করলে চিদম্বরম বলে সে নাকি কিলারকে উস্কানোর জন্য এরকমটা বলেছে, কেননা কিলার নাকি তাকেই সবসময় ফলো করে, আর তার জন্য কিলার চিদম্বরমের সাথে জড়িত সবাইকে টার্গেট করেছে। আসলে চিদম্বরম যখন প্ল্যান করে কিলার যখনই অরবিন্দকে ফলো করবে, ঠিক তখনই চিদম্বরম কিলারকে ধরে নেবে। এদিকে অরবিন্দ সে 7 বছরের ভিকটিম বাচ্চা এবং বাচ্চার মা চিত্রার ব্যাপারে খোঁজ নিতে জানতে পারে চিত্রা নাকি একটি হসপিটালে কাজ করত। তো অরবিন্দ আবার সেই হসপিটালে যায় এবং একটা গার্ড থেকে জানতে পারে চিত্রা তার মেয়ে মরার একদিন পরে সেও নাকি গলায় দড়ি দিয়ে সুসাইড করেছিল। এরপর সিকিউরিটি গার্ডটা অরবিন্দকে চিত্রাকে নিয়ে আরও ডিটেলসে জানার জন্য প্রভু নামে একটি লোকের সাথে দেখা করতে বলে। বেসিক্যালি অতীতে নাকি চিত্রার সাথে প্রভুর অনেক ভালো পরিচয় ছিল, আর অরবিন্দ এবার প্রভুর সাথে দেখা করতে যায় এবং সে জানতে পারে প্রভু হসপিটালের মর্গে নাকি অনেকদিন ধরে কাজ করছে। চিত্রার ব্যাপারে প্রভুকে জিজ্ঞাসা করলে সে বলে চিত্রা নাকি তার বোনের মতো ছিল, কিন্তু অরবিন্দ যখন তাকে আরো ডিপলি চিত্রার ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে, এতে প্রভু বলে সে নাকি এসব কিছু জানে না। তো অরবিন্দ এবার প্রভুকে তার একটা কার্ড দিয়ে যায় আর বলে যদি সে চিত্রার ব্যাপারে আরো কিছু জানতে পারে তাহলে তাকে যেন জানায়। তার পরদিন রাতের বেলা যে লোকটাকে মিথ্যা কিলার সাজিয়ে ক্রসফায়ার করা হয়েছিল তার ওয়াইফ রাস্তা দিয়ে যাচ্ছিল, কিন্তু সেই সাদা গাড়িটা এসে আবার মহিলাকে ধাক্কা মারতে মহিলাটি ছিটকে গিয়ে চিদম্বরমের গাড়ির উপর গিয়ে পড়ে। এবার ফাইনালি আমরা জানতে পারি যে আসল কিলারকে দেখতে পাই সেই কিলার আর কেউ নেই, সেই কিলার প্রভু নিজে। প্রভুকে দেখে চিদম্বরম গাড়ি থেকে বেরোনোর ট্রাই করে, কিন্তু প্রভু তার গাড়িটা দিয়ে চিদম্বরমের গাড়িটা লক করে দেয়। তারপর প্রভু সেই মহিলাটাকে নিয়ে চুপচাপ চলে যায়। এরপর প্রেসের লোকেরা বুঝে যায় আসল খুনি এখনো বেঁচে আছে। 5 বছর আগে পুলিশ যাকে ফেক এনকাউন্টার করেছিল আর তার জন্য মিডিয়াকে পুলিশ ঘুষ দিতে থাকে। এরপর প্রেসের লোকেরা বুঝে যায় আসল খুনি এখনো বেঁচে আছে, আর 5 বছর পর পুলিশ ফেক এনকাউন্টার করছিল তার জন্য মিডিয়া এবার পুলিশকে ঘুষ দিতে থাকে। এরপর প্রভু এবার চিদম্বরমের বাড়িতে আসে আর তারপর দুজনের মধ্যে একটা ফাইট হয়। তো সেখানে চিদম্বরম প্রভুকে নিউট্রাল করলে সে এবার কেন কোনগুলো করেছিল তা জিজ্ঞাসা করলে। বেসিক্যালি প্রভু সবসময় চাইতো তার সামনে সবসময় হাসি খুশি মেতে থাকে, কিন্তু কিছুদিন পর সে তার চেনা জানা লোকদের দেখে আর হাসি হাসে কথা বলতো না, কারণ সেগুলো প্রভু খুব আপসেট হতো। প্রভু ভাবত তারা হয়তো তাকে ভালোবাসে না, এ কারণেই সেই লোকগুলোকে খুন করা শুরু করলো।
তার আশেপাশে খুন করে তার টুটগুলো এমনভাবে কেটে দিত এবং তার সুকেসে ভরে রাখত, যেন এটা দেখে মনে হয় তারা হাসছে। আর কাটা টুটগুলো ফেসগুলো দেখেই প্রভু খুব খুশি হতো। এরকম করেই প্রতিদিন প্রভু এই হসপিটালে খুন করতে থাকে। তারপর একদিন হসপিটালে চিত্রা নার্সকে দেখেই প্রভু তার প্রেমে পড়ে গিয়েছিল। তারপর চিত্রা আর প্রভুর মধ্যে ধীরে ধীরে বন্ধুত্ব হতে শুরু করলো। তো একদিন প্রভু ফলো করে দেখে চিত্রার একটা মেয়ে বাচ্চা আছে। তবু প্রভু চিত্রাকে বিয়ের জন্য প্রপোজ করে। চিত্রা প্রভুকে বলে তার মেয়ে যদি তাকে মেনে নেয় তাহলে চিত্রা তাকে বিয়ে করবে। তারপর থেকেই ডেইলি প্রভু চিত্রার মেয়ের সাথে বন্ধুত্ব করতে শুরু করলো। কিন্তু চিত্রার মেয়ে অলরেডি তার পাশের বাড়ির চিদম্বরমকে খুবই লাইক করত। আর চিদম্বরমও চিত্রার মেয়েকে নিজের মেয়ের মতোই ভালোবাসত। আর তা দেখে মনে মনে প্রভু খুব হিংসা করত। একদিন চিত্রা তার মেয়েকে জিজ্ঞাসা করে এই প্রভুকে তার কেমন লাগে। এই কথা শুনে চিত্রার মেয়ে মুখের উপর তাকে পছন্দ করে না বলে সেখান থেকে চলে যায়। এটা শুনে প্রভুর একটু খারাপ লাগলেও সে বাচ্চা মেয়েকে ভেবে কিছু বলে না। এরপর একদিন চিত্রার মেয়ে প্রভুকে দেখে ভয়ে পালিয়ে যায়। আর তারপর পালিয়ে এসে চিদম্বরমের কাছে যায়। আর তারপর চিদম্বরমকে গিয়ে একটা প্রমিস করতে বলে। তো চিদম্বরম প্রমিস করলে চিত্রার মেয়ে বাচ্চা বলে তার মাকে যেন সে বিয়ে করে, আর তাহলে সে সবসময় চিদম্বরমকে দেখতে পারবে। চিত্রার মেয়ে এরকম আবদার শুনে চিদম্বরম বুঝে যায় এটা বাচ্চা না, আসলে সে অল্প বয়সে পেকে গিয়েছে। চিত্রার বাচ্চার মন রাখতে বিয়ের জন্য হা বলে দেয়। আর এটা বাইরে প্রভু শুনছিল, আর সে মনে মনে খুবই কষ্ট পাচ্ছিল। অন্যদিকে চিত্রাও তার মেয়ের জন্য প্রভুকে বিয়ে করতে পারছিল না। এরপর একদিন রাতে প্রভু চিত্রার অবর্তমানে তার ঘরে যায় এবং চিত্রার মেয়ের জন্য প্রভু একটি পুতুল নিয়ে আসে। কিন্তু চিত্রার মেয়ে প্রভুকে পাত্তা দিচ্ছিল না। এটা দেখে প্রভু তাকে ধমক দিলেন। চিত্রা মেয়ে কান্না করতে করতে ভয়ে দরজা খুলে বাইরে পালিয়ে যায় এবং একটি ছোট্ট জঙ্গলের সামনে প্রভু তাকে ধরে ফেলে এবং তার কাছে ক্ষমা চাইতে থাকে। আর ঠিক তখনই পাশ দিয়ে চিদম্বরম যাচ্ছিল। তো চিত্রা মেয়ে চিল্লাতে গেলে প্রভু নার্ভাস হয়ে যায় এবং তাকে নাক মুখ বন্ধ করে ধরে। তারপর চিদম্বরম সেখান থেকে চলে গেলে প্রভু লক্ষ্য করে চিত্রার মেয়ে নিঃশ্বাস বন্ধ থাকার কারণে সে মারা গিয়েছে। এরপরই প্রভু চিত্রার মেয়েকে জড়িয়ে খুবই কান্না করতে থাকে। কিন্তু কাঁদতে কাঁদতে একটু পর সে ভাবে যা হয়েছে ভালোই হয়েছে, কেননা এবারেই তাহলে সে চিত্রাকে বিয়ে করতে পারবে। এরপরের দিন চিত্রাও তার মেয়ের লাশ দেখে সেও রুমে গিয়ে গলায় দড়ি দিয়ে সুসাইড করে। এসব প্রভুর কাছ থেকে শুনে চিদম্বরম প্রচন্ড রেগে যায়। চিদম্বরম এসব শুনে অনেক রেগে যায় আর চিদম্বরম তাকে প্রচন্ড মার দিতে থাকে। একটু পারবে অরবিন্দ দরজায় নক করলে সে প্রভু জানালা দিয়ে পালিয়ে যায়। এরপরের দিন আবার চিদম্বরম প্রভুর অ্যাড্রেস বের করে এবং তার মর্গে যায় এবং তাকে রড দিয়ে মাথায় মেরে খুন করে ফেলে। তারপর ক্লাইম্যাক্স অরবিন্দের প্রেসের সামনে গিয়ে বলে চিদম্বরম সেলফ ডিফেন্সের কারণে আসল খুনিকে শুট করেছে। তো এবার প্রেসের লোকেরা চিদম্বরমকে কোথায় জিজ্ঞাসা করলে এবার আমরা একটা অ্যালজাইমার রিহাইভে দেখতে পাই। আর সেখানে চিদম্বরম এক অন্যমনস্কভাবে বসে থাকতে দেখা যায়। তারপর আমরা এখানে আমাদের মুভিটি ফাইনালি শেষ হয়ে যায়। কেমন ছিল আজকের গল্পটি সেটা জানাতে অবশ্যই ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।